সকালের আলোটা আজ একটু দেরি করে ঘরে ঢুকেছে। জানালার পর্দা আধা খোলা, রোদের রেখাগুলো মেঝে পেরিয়ে বিছানার এক কোণে এসে থেমেছে। ঘরটা এখনো রাতের উষ্ণতায় ভরা। সাইমন চোখ খুলল ধীরে। প্রথমে বুঝতেই পারল না সকাল নাকি এখনো ভোর। পাশ ফিরতেই বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলো। নিচে তাকিয়ে দেখলো নাফিসা। নাফিসা গভীর ঘুমিয়ে, মুখটার বুকের সাথে হেলানো। এক হাত সাইমনের বুক জড়িয়ে আছে শক্ত করে। কম্বলের ভিতরে শরীরটা আধা লুকানো। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। যেন এই মুহূর্তে দুনিয়ার সব থেকে শান্তির জায়গায় ঘুমিয়ে আছে। সাইমন নিঃশব্দে তাকিয়ে রইল। এমন করে তাকিয়ে থাকলেও নিজের ভেতরে একটা অদ্ভুত টান কাজ করে। এই মেয়েটা তার পিচি পুতুলটা থেকে নাকি আরেকটা ছোট প্রাণ আসবে। ধীরে ধীরে হাত তুলল। খুব সাবধানে নাফিসার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল, যেন ঘুম না ভাঙে। কিন্তু নাফিসা একটু নড়ল, ঠোঁট কেঁপে উঠে একটা নরম শব্দ বের হলো। হ্যাঁ। সাইমন হালকা হেসে ফেলল, গলা নামিয়ে বলল, এত আরাম করে ঘুমাচ্ছ? বউ স্বামীর বুকে ঘুমের ঘরে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছ। জেগে থাকলে লজ্জায় আমার দিকে তাকাতে চাও না? নাফিসা চোখ না খুলে ওর বুকের ভেতর মুখ গুজে দিল। নিজের শরীরটা আরো কাছে টেনে নিল। নিঃশ্বাসের উষ্ণতা বুকের উপর লেগে থাকলো। কিছুক্ষণ পর নাফিসা ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে ঝাপসা, তারপর ফোকাস ঠিক হতে চোখে পড়ল সাইমনের মুখ। এত কাছে যে একটা চুলও আলাদা করে গোনা যায়। এক সেকেন্ড থমকে গেল। লজ্জার অদ্ভুত ভালো লাগা একসাথে গলায় আটকে গেল। চোখ নামিয়ে ফেলল। আপনি কখন উঠলেন? এই তো একটু আগে। সাইমন শান্ত গলায় বলল। তোর ঘুম ভাঙাতে চাইনি। নাফিসা উঠে বসতে চাইল, কিন্তু ঠিক তখনই সাইমন হঠাৎ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় টেনে নিল নিজের দিকে। নাফিসার শরীরটা আবার ওর বুকে এসে লাগলো। এই, নাফিসা অবাক হয়ে তাকালো। এভাবে উঠে যাওয়ার পারমিশন দিয়েছে? সাইমন গম্ভীর ভঙ্গিতে বলল, কিন্তু চোখে দুষ্টু হাসি। নাফিসা মুখ নামিয়ে বলল। সকাল হয়ে গেছে। সকাল হলে কি সাইমন আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমার বউয়ের সাথে সকালটা শুরু করবো না? নাফিসা আর কিছু বলল না, মাথা হেলিয়ে দিল হালাল পুরুষের কাঁধে। দুজনের নিঃশ্বাস একসাথে ওঠানামা করতে লাগলো। ঠিক তখন ঠক 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 দরজায় কড়া নখ। এই শব্দে দুজনে একসাথে চমকে উঠল। নাফিসা তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল। সাইমন মুখ শক্ত করলো। কে? বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো সাইমন। স্যার, আমি রাজীব। বাইরে থেকে ভেসে এলো। দরজাটা খুলুন, জরুরি। সাইমন চোখ বন্ধ করে এক সেকেন্ড দাঁড়ালো, বিরক্তিটা সামলে নিচ্ছে। সকাল সকাল কি এমন জরুরি? নাফিসা ফিসফিস করে বলল। খুলে দিন। সাইমন দরজা খুলল। রাজীব দাঁড়িয়ে, মুখটা অস্বাভাবিক রকম গম্ভীর। কি হয়েছে? সাইমন প্রশ্ন করলো। রাজীব একটু এগিয়ে এসে বলল। স্যার, টিভি অন করেন, জরুরি খবর আছে। সাইমন কিছু না বলে ভেতরে ঢুকে টিভির সামনে গেল। রিমোট টিপতে স্ক্রিন জুড়ে ভেসে উঠল বড় লাল রেখা, ব্রেকিং নিউজ। ক্ষমতার জোরে সব সম্ভব আবারও প্রমাণ হলো। নাফিসা কতক্ষণে ওয়াশরুমে চলে গেছে। এই নিউজ রিডারের গলা ঘরে ছড়িয়ে পড়ল। প্রভাবশালী মন্ত্রী মাহবুব রশিদের বড় ছেলে, যিনি নিজেই একজন পুলিশ কর্মকর্তা, গোপনে বিয়ে করেছেন মাত্র 14 বছরের এক কিশোরীকে। গোপন সূত্র বলছে, বয়স জালিয়াতি, কাগজপত্রে কারসাজি, সবই হয়েছে ক্ষমতার ছায়ায়। 4 বছর ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রশ্ন একটাই, আইন কি সবার জন্য সমান, নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম? শাস্তি হবে, নাকি আবারও চাপা পড়ে যাবে সত্য? সাইমন একেবারে নির্লিপ্ত, চোখে কোনো উত্তেজনা নেই। নিউজ শেষ। টিভি বন্ধ করে দিল। তারপর রিমোটটা এক টান দিয়ে বেডের উপর ফেললো। ঘরে ভারী নীরবতা। সাইমন বিরক্তি গলায় বলল। সবাই শুধু আমার বউ নিয়ে টানাটানি করে। তারপর রাজীবের দিকে তাকিয়ে বলল। নিচে যাও, আমরা কিছুক্ষণ পর বের হব। আমার ফ্ল্যাটে সব ঠিক হয়ে গেছে, ওখানে উঠবো। রাজীব মাথা নেড়ে বেরিয়ে গেল। নাফিসা ওয়াশরুম থেকে বের হয়ে সাইমনের শেষের কথা শুনে সামনে এগিয়ে আসতে আসতে বলল। আমরা কোথায় যাব বাড়িতে না গিয়ে? সাইমন কোনো উত্তর দিল না। হঠাৎ এক ঝটকায় নাফিসার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল। নাফিসার চমকে উঠে বুকের উপর হাত রাখলো। সাইমন ঝুঁকে হঠাৎ করে নাফিসার ঠোঁটে দীর্ঘ চুমু দিল। গভীর সময় নিয়ে চুমু ভেঙে কানের কাছে ফিসফিস করে বলল। আমাদের তিনজনের ছোট্ট সংসার করব। নাফিসার চোখ ভিজে উঠল, হাসতে চাইলো, কিন্তু বুকের ভেতর ভারী হয়ে গেল। মামুনির মুখ, বাড়ির মানুষগুলোর কথা মনে পড়লো। চুপচাপ মাথা নামিয়ে নিল। ও বাড়িতে কিভাবে ফিরে যায়? ও বাড়ির মানুষগুলো তো তাকে ভুল বুঝেছে। মামুনি তার মুখ দেখতে চায় না। ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নাফিসার। কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে ঢুকেই নাফিসা থমকে গেল। রাশিদ, বাড়ির সবাই এখানে। হঠাৎ আফিয়া বেগম দৌড়ে এসে নাফিসার হাত ধরে নিজের কপালে ঠেকে কান্নায় ভেঙে পড়ল। মা, আমাকে মাফ করে দে, তোর মামুনিকে মাফ করে দে মা। নাফিসা দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।
গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আফিয়া বেগমের কান্না ভেজা কণ্ঠে ঘরটা আরো ভারী হয়ে উঠল। নাফিসার হাত দুটো শক্ত করে ধরে কপালে ঠেকিয়ে রেখেছেন তিনি। মনে হচ্ছে ছেড়ে দিলে আবারও হারিয়ে যাবে। নাফিসা হঠাৎ নিজেকে সামলে নিল। ধীরে ধীরে হাত তুলে আফিয়া বেগমকে জড়িয়ে ধরল। জমে থাকা অভিমান, ভয়, ভুল বোঝাবুঝি সব একসাথে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু গলা শক্ত করে বলল। মামুনি, তুমি মাফ চাইছো কেন? আফিয়া বেগমের কাঁধে মুখ লুকিয়ে বলল। তোমার কোনো দোষ নেই, দোষটা আমার। আমি সব লুকিয়ে গেছি, কাউকে কিছু বলিনি আমি। এই কথায় আফিয়া বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নাফিসার মুখটা দুই হাতে তুলে ধরে একের পর এক চুমু খেলেন কপালে, গালে, চোখের কোণে। আদর দিয়ে সব কষ্ট মুছিয়ে দিতে চাচ্ছে। পাগলি মেয়ে। কাপা গলায় বললেন। আমার মেয়েরা এমন ভুল করে না, এটা আমি বুঝলাম না কেন। এতটা নিষ্ঠুর হলাম কি করে? তোকে নিজের হাতে করে এতদিন ধরে মানুষ করে তোকে ভুল বুঝলাম কিভাবে? তিনি একটু থেমে চারিদিকে তাকালেন। চোখে তখন কান্নার ভেজা, তবু প্রিয় বেগম মুচকি হেসে। এই ঘরে আমাদের পরিবারের, আমাদের বংশের বংশধর আসতে চলেছে। তোর পেটে মা, আমার নাতি নাতনি দেখার স্বপ্ন তুই পূরণ করেছিস। তারপর মনটা আবারও খারাপ করে বলল। তোকে এই অবস্থায় আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, কতটা নৃশংস ব্যবহার করেছি। মাফ করে দিস মা আমাকে। নাফিসা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না ভেজা গলায় বলল। মামুনি, তুমি চুপ করো, তোমার কোনো দোষ নেই। আফিয়া বেগম নিজের হাতের দিক থেকে ধীরে ধীরে একজোড়া সোনার বালা খুলে নিলেন। বহু বছরের পুরনো ভারী কাজ করা বালা নাফিসার হাতে পরিয়ে দিতে দিতে বললেন। এইটা আমার মা আমাকে দিয়েছিল, আজ তোর আমার নাতি নাতনির আমানত হিসেবে রাখিস। নাফিসা নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। সাইমান দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে। ঠিক তখনই সামনে এগিয়ে এলেন জারিন, রিশা, ইমা বেগম, বিলকিস, আর রাশিদ আর রুহি। চট্টগ্রাম থেকে রাতেই ছুটে এসেছে। সবকিছু শুনে নিজের পরিবারের করা কাজে রাগার আফসোস লাগছে। রুহি সোজা নাফিসার সামনে এসে দাঁড়ালো, চোখ লাল, কণ্ঠ শক্ত। আমরা মাপ চাইতে এসেছি। এত বড় একটা খুশির খবর দিলি আমাদের, আর আমরা নিজেরাই তোর পাশে দাঁড়াতে পারিনি। রিশা এগিয়ে এসে নাফিসার হাত ধরল। ভুলটা আমাদের, পরিবার হয়েও। নাফিসাকে টেনে ধরে নিজের সাথে জড়িয়ে নিল। ইমা বেগম ভারী গলায় বললেন। মা, আমাদের ক্ষমা করে দে। আজ বুঝতে পেরেছি তুই কতটা একা ছিলি। বিলকিসারা রাশি চুপচাপ মাথা নোয়ালেন। রুহির চোখ ভিজে উঠল। আর কখনো তোর পাশে না দাঁড়ালে আমাদের ক্ষমা করিস না। ঠিক সেই সময় রুমের দরজা খুলে যাওয়ার শব্দ। সবাই ঘুরে তাকানোর আগে বেরিয়ে এলো সাইফান। পরনে শুধু একটা 3/4, গায়ে কোনো শার্ট নেই। ঘুম থেকে উঠেই এসেছে বোঝা যায়। চুল এলোমেলো, চোখে হালকা লালচে ভাব, কিন্তু গায়ের রং গোলাপি হয়ে আছে। চারিদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝে ভুরু কুচকে নাটকীয় ভঙ্গিতে বলল। ওরে বাস। হাত তুলে উঁচু করে বলতে গেল, ঠিক সেই সময় প্যান্টটা আরো নিচে নেমে গেল। আর একটু হলে বিপদসীমার নিচে নেমে যাবে। এই যে দেখি, ফুল ইমোশনাল সিচুয়েশন চলছে। একটু থেমে নিজেকে দেখি আবারও বলল। আর আমি ঢুকলাম একদম শেষে। চোখ ছোট ছোট করে ওর দিকে সবাই তাকালো। প্রথমে ওর এই অবস্থা দেখে দু একজনের মুখে হালকা হাসি চলে এলো, কিন্তু মুহূর্তের মধ্যে কেউ আর পাত্তা দিল না। সবাই আবার নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ল। সাইফান নিজেই বিরক্ত হয়ে ফিসফিস করলো। আমার কোনো ভ্যালু নেই কারো কাছে। ঠিক তখনই হঠাৎ ওর চোখ আটকে গেল জারিনের দিকে। জারিন দাঁড়িয়ে আছে একদম চুপচাপ, কিন্তু চোখে আগুন। সাইফানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছে যেন এই মুহূর্তে হত্যা বৈধ হলে সমস্যা হতো না। সবাই নাফিসাকে নিয়ে ব্যস্ত আছে। মেহের আবার মেহরিন এক সাইডে দাঁড়িয়ে আছে, সবাইকে দেখছে। সাইফান জারিনের দৃষ্টি টের পেয়ে কেঁপে উঠল। তাড়াতাড়ি নিজের 3/4টা একটু উপরে টেনে নিল। তারপর দাঁত বের করে একটা কৃত্রিম হাসি দিয়ে জারিনের দিকে তাকালো। জারিন এক পা এগোতে সাইফান 2 হাত প্যান্টের উপর চেপে ধরে বলল। এই চশমা, তোমার চার চোখটা একটু কন্ট্রোলে রাখো। তারপর সাহস করে জারিনের দিকে এক কদম কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল। বেবি, এটা তো তোমারই সম্পদ। একটু থেমে দুষ্টু গলায় আবারও বলল। এভাবে লুকিয়ে তাকাচ্ছ কেন? বিয়ে করো, কাছ থেকে দেখাবো, আরও কাছ থেকে। ইভেন তুমি চাইলে তোমাকে দিয়েই খুলিয়ে নিব প্যান্ট। এই কথা শেষ হতে এই হারামজাদা। জারিন রেগে আগুন হয়ে দাঁতে দাঁত চেপে বলল। সাইফান অসহায় মুখ করে বলল। বেবি, রেগে যাচ্ছ কেন? আর এমনি গালি বা দিচ্ছ কেন? তোমার শ্বশুরবাড়ির সবাই আছে, শুনে ফেলবে তো। জারিন চোখ গরম করে আবার তাকাতে সাইফান কোনো কিছু একটা ভেবে আবার বলল। ও বুঝেছি, আমার প্যান্ট তোমাকে দিয়েই খুলিয়ে নিব। তোমারটা আমি দিব না ভাবছো? আরে দিব তো কলিজা, রাগো কেন? চশমা পরা জান পাখি আমার। জারিন এবার সাইফানের বাকি কথা বলতে না দিয়ে পিঠের উপরে 2টা কিল মেরে দিল। সাইফান পিঠে হাত দিয়ে চোখ মুখ খিচিয়ে ব্যথাযুক্ত আওয়াজ করলো। শালি চশমা রোমান্টিক কথা বলতে গেলেই মারে খালি।
চশমাশালী তোকে অভিশাপ দিলাম, তোর বর তোর সাথে ডার্ক রোমান্স করে তোর হাল খারাপ করবে। বাকি কথা শেষ হওয়ার আগে জারিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো, সেটা দেখে সাইফান পিঠে হাত দিয়ে জোরে দৌড় দিল। আরে মা, মারধর কেন? বলতে বলতেই সোজা করিডোর পেরিয়ে উধাও। সবাই ওদের দিকে তাকালো, কি হয়েছে বিষয়টা বুঝতে পারলো না, কেউ অতটা মাথায় ঘামালো না, কারণ সবাই জানে সাইফান কেমন ফাজলামো করে। নিশ্চয়ই কোনো ফাজলামো করেছে আবার। আফিয়া বেগম ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে গেল, নাফিসার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বলল, চল এবার বাড়ি চল, সোনা মা আমার। নাফিসা আর সাইমান দুজনে এক নজরে একে অপরের দিকে তাকালো। সাইমান ধীরে এগিয়ে এসে বলল, না, কেউ কোথাও যাবে না। আমার বউ, আমার সন্তান, এরা আর বাড়িতে ফিরে যাবে না। দেখা হয়ে গেছে, এবার তোমরা যেতে পারো, আমরা বের হব। আফিয়া বেগম হঠাৎ সাইমনের দিকে অবাক চোখে তাকালো। কখনো তার ছেলে এমন ভঙ্গিতে কথা বলেনি। তিনি বললেন, তেহু, আব্বু, এইসব তুই কেন বলছিস? কোথায় যাবি তোরা? নিজেদের বাড়ি আছে তো, আমি জানি তুই রেগে আছিস। রাগ বাদ দাও, চলো বাবু, বাড়ি চলো। এখন আমার মেয়েটার রেস্ট দরকার। আমি চাই আমার মেয়েটার সঙ্গে সব সময় থাকতে, যত্ন করতে। সাইমন ধীরে মুখ ঘুরিয়ে নিজের সিদ্ধান্তের ভঙ্গিতে বলল, আমি কোনো কথা শুনতে চাই না কারোর। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলাদা ফ্ল্যাটে উঠব। যে বাড়ি থেকে একজন অসুস্থ প্রেগনেন্ট ছোট মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সে কোথায় যাবে এটা পর্যন্ত ভাবে না। আর যদি কিছু হয়েছে তো আমার স্ত্রী সন্তানে তার কি জবাব দিত? আফিয়া বেগম মাথা নিচু করে নীরবভাবে দাঁড়িয়ে থাকলেন। সাইমনের কথায় তার কোনো উত্তর আসে না। ছেলের দৃঢ়তার মধ্যে বুঝতে পারছেন এবার কোনো কথার জায়গা নেই। বিলকিস আরা রাশিদ ধীরে এগিয়ে এসে সাইমনের বাহুতে হাত রেখে বলল, দাদু ভাই, ভুলটা তো শুধু আমাদের নয়, ভুলটা তোমারও। তোমাদের বিয়ের কথা আমাদের জানানো উচিত ছিল। সাইমন তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের বিয়ের বিষয়টা আমি জানাইনি, মানলাম, কিন্তু বুঝতে পারো কিভাবে একটা মেয়েকে এভাবে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এই অবস্থা ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি ক্ষমা করতাম না। সেখানে ওটা আমার বউ, যদি কিছু হয়েছে তো ওর সাথে এর দায়ভার কে নিত? কোনো উত্তর না দিয়ে সাইমান নাফিসার হাত ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। নাফিসা বারবার বলছে, আমি মামনিদের সঙ্গে যাব, এমন করবেন না প্লিজ। তবে সাইমনের দৃঢ়তা বজায় রেখে নাফিসাকে শক্ত করে ধরে রাখলো। বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এসে চেষ্টা করলো সাইমনকে আটকাতে, কিন্তু কোনোভাবে পারল না। নাফিসার চোখে কাদার আভা। সাইমন হাতের নরম জোরে নাফিসার হাত ধরে চলে গেল। সবাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাহবুব রাশেদের কেবিনটা অস্বাভাবিক শান্ত। এসি চলছে পর্দা টানা, বাইরে গাড়ির শব্দ পর্যন্ত ঢুকছে না। সাইমন সোফায় বসে আছে, পিঠ হেলান দিয়ে, চোখ দুটো শূন্যে আটকে। এই রুমে সে বহুবার এসেছে একসময়, মাঝখানে দীর্ঘ বিরতির পর আজকে আসতে হলো। মাহবুব রাশিদ জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে তাকে। বাবার কথা ফেলতে পারেনি সাইমন। মাহবুব রাশিদ টেবিলের ওপাশে বসে কাগজ উল্টাচ্ছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, মিডিয়ার সামনে বিয়ের প্রমাণ দিতে হবে, না হলে অবস্থা আরো জটিল হবে। তার উপর বৌমা এখন প্রেগনেন্ট, এটা নিয়ে মিডিয়া ছাপাবে। সাইমন ধীরে চোখ সরিয়ে তাকালো। চোখে রাগ নেই, আছে অপমান আর জমে থাকা ক্ষোভ। আমি কারো কাছে সাফাই দিতে যাব না। বউ ছোট ছিল বলে এত বছর ছুঁইও নি, এখন একটু হাত দিলাম, আর চারটি থেকে শুধু আমার বউ নিয়েই ধান্দা। মাহবুব রাশিদের কপালে ভাঁজ পড়ল, স্বরে কঠোরতা আনলেন, মুখে লাগাম টানো, এই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানো দরকার। সাইমন হেসে উঠল, হাসিটা কটু ও ভাঙা। মানে কি, এখন কি মাইক লাগিয়ে বলবো, শোনেন শোনেন, আজ থেকে আমি আমার বউয়ের স্বামী হওয়ার কাজ শুরু করলাম, সময় ধরে হিসাব ধরে মিডিয়ার অনুমতি নিয়ে বাচ্চা পাতা করবো? মাহবুব রাশেদ টেবিলে হাত চাপড়ালেন। এইসব বাজে কথা বন্ধ করো। সাইমন এবার উঠে দাঁড়ালো, কণ্ঠ ভারী, চোখ লাল। বাজে না, সত্যি, আমার বউ, আমার সংসার, এটারও নাকি প্রেস কনফারেন্স লাগবে? রুমে হঠাৎ ভারী নীরবতা নেমে এলো। মাহবুব রাশিদ চুপ করে সাইমনের দিকে তাকিয়ে রইলেন। কি করে ঘাটটারা ছেলেকে রাজি করাবে ভেবে পাচ্ছেন না। যত রকম সব তার সাথেই করে এই ছেলে। অনেকক্ষণ পরে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, স্বরে কঠোরতা নেই। ঠিক আছে, বিয়ে হয়েছে, এইটুকু প্রমাণ দেখাতে হবে। কনফারেন্সে যেতে হবে তোমাদের জন্য না, পরিস্থিতি সামলানোর জন্য। আমার রাজনীতি আর সম্মানের জন্য হলেও এতে তোমার বউও জড়িত আছে, তারও অপমান করা হচ্ছে। সম্পূর্ণ দিক বিবেচনা করেই ঠিক করা হয়েছে। সাইমন কিছু বলল না, চোখ নামিয়ে শুধু মাথা ঝুঁকালো।
কনফারেন্স রুমের বাতাস ভারী, এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসও যেন ভেতরের উত্তেজনা ঠান্ডা করতে পারছে না। সামনের সারি জুড়ে সারি সারি সাংবাদিক, ক্যামেরার লেন্সগুলো তাক করা, মাইক্রোফোন হাতে প্রস্তুত। মাঝখানে বড় টেবিল, চেয়ারটায় সোজা হয়ে বসে আছে সাইমন। পরনে ডিপ ব্লু ফর্মাল শার্ট, হাতা গুটানো, চোখে কোনো ভয় নেই, আছে কেবল দৃঢ়তা। তার এক পাশে বসে মাহবুব রশিদ গম্ভীর, চোয়াল শক্ত। অন্য পাশে রাজীব দাঁড়িয়ে আছে, আর রাজীবের পাশে চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইফান, একেবারে বেমানানভাবে নির্ভীক। পেছনে দুই পাশে বডিগার্ড, দেয়ালের ধারে পুলিশের ফোর্স। ঘরে পিনপতন, নীরবতা। হঠাৎ একজন সাংবাদিক মাইক্রোফোনে এগিয়ে দেয়। ডিএসপি সাইমন তাহের রশিদ, সরাসরি প্রশ্নে আসি। আপনার স্ত্রী নাফিসা বার যখন 14 তখনই কি আপনার সঙ্গে বিয়ে হয়েছিল? ঘরে একটা চাপা গুঞ্জন উঠে। সাইমন এক সেকেন্ড চুপ থাকে, চোখ তুলে তাকায় একদম সোজা ক্যামেরার লেন্সের দিকে। গম্ভীর ধীর কণ্ঠে বলে, হ্যাঁ, হয়েছিল। আপনারা বিষয়টি এতদিন ধামাচাপা রেখেছেন আপনাদের ক্ষমতার জোরে। এটা সত্য কি মিথ্যা? সাইমন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আপনারা দেখি সব খবর আগে থেকে জেনে রেখেছেন। তাহলে নতুন করে আবার জিজ্ঞেস করার মানে কি? স্টেপ নিলে তো পারে সরকারের বিষয়। মাহবুব রশিদ পাশ থেকে ফিসফিস করে। ঠিক করে বলো। সাইমন একটু বিচলিত হয় না, নিজেকে শান্ত করে আবারও বলল, আপনারা যদি ভাবেন সেটা কোনো স্বাভাবিক বিয়ে ছিল, তাহলে আপনারা পুরো ঘটনাটা জানেন না। পাশ থেকে আরেকটা সাংবাদিক আরেকটা প্রশ্ন করে উঠল, 14 বছরের একটা মেয়ের সঙ্গে 32 বছরের একজন পুলিশ অফিসারের বিয়ে, আপনি কিভাবে এটাকে বৈধ বা নৈতিক বলেন? সাইফান হঠাৎ কাজ ঝাঁকিয়ে বলে উঠতে চায়। নৈতিকতা না জানলে? রাজীব ঝট করে সাইফানের মুখ চেপে ধরে ফিসফিস করে, এখানে শুরু হোস না ভাই, সামনে শুধু ক্যামেরা ক্যামেরা, কখন ভাইরাল করে ছেড়ে দেবে তোরে। মাহবুব রশিদ চোখ গরম করে সাইফানের দিকে তাকাতে সাইফান সঙ্গে সঙ্গে চুপ। তারপর বিড়বিড় করে রাজীবের কানের কাছে বলতে থাকলো, বুঝেছো রাজীব ভাই, আমার জীবনটাই মূলত বেদনা। বাপ ভাই, বর্তমান গার্লফ্রেন্ড মানে হবু হবু বউ এখন থেকে যা কেরামতি দেখাচ্ছে, সবাই শুধু চোখ রাঙায়, মারে, কেউ একটা চুমু দেয় না, বলে না ছেলেটার বয়স হয়েছে একটু বিয়ে দেই। শালার গার্লফ্রেন্ডটাও দূরে দূরে থাকে, চশমা শালে একটা, খচ্চর বেডি 1 নম্বরের। সাইমন এবার কণ্ঠ আরো শক্ত করে, আমি কোথাও বলিনি এটা বৈধ ছিল, আমি কোথাও বলিনি এটা স্বাভাবিক ছিল। আমি বলছি এটা ছিল একটি শিশুকে বাঁচানোর সিদ্ধান্ত। সাইমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো আবার, ওই মেয়েটা বাল্যবিবাহের শিকার হয়েছিল, একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দেওয়া হচ্ছিল। আমাদের পুলিশ ফোর্স সেই সময় গিয়ে আসামিকে গ্রেপ্তার করে, কিন্তু পুলিশ ফোর্স চলে যাওয়ার পর আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট জানতে পারিনি এমন একটা সন্ত্রাসীর সাথে বিয়ে কেন দেওয়া হচ্ছিল মেয়েটাকে। আমরা তখনও জানতাম না আসলে মেয়েটার বয়স কত। আর এক মুহূর্ত থামে। গ্রামের মানুষ আইন বলছে না, তারা বলছে অপবাদ। ওরা রায় দিয়েছিল মেয়েটা যদি অবিবাহিত থাকে তাহলে ওর বাঁচে না। একজন সাংবাদিক তেরে আসে, তাহলে আপনি নিজে আইনের লোক হয়ে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে আইন নিজের হাতে তুলে নিলেন? সাইমন ঠান্ডা গলায়, না, আমি দায়িত্ব নিজের কাঁধে তুলেছিলাম। আর দায়িত্ব আর ভোগ, এই দুইটার মধ্যে পার্থক্য আমি জানি। সম্পূর্ণ বিষয় জেনে তারপরে কথা বলবেন। আরেকজন সাংবাদিক প্রশ্ন করে বসলো, তাহলে 14 থেকে 18 এই 4 বছরে আপনার সম্পর্ক কি ছিল? সাইমন এবার চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে পড়ে, আমি তাকে কখনো স্ত্রী হিসেবে গ্রহণ করিনি, না মানসিকভাবে না শারীরিকভাবে। ঘরে আবারও গুঞ্জন। সাইমন আবার বলল, আমরা আলাদা থাকতাম। সে পড়াশোনা করেছে, আমি তোর অভিভাবকের দায়িত্ব পালন করেছি, আর সমস্ত ডকুমেন্ট আছে আপনাদের সামনে পেশ করা হয়ে যাবে। সাইফান আর থাকতে না পেরে চাপা স্বরে বলে, ভাই কেমন করে না, মানে একেবারে সবকিছু সবার সামনে প্রমাণ দিবা, ওই একটু বলতে চাচ্ছিলাম আর কি। রাজীব আবার কোনো দিয়ে খোঁচা দেয়। সাইফান চুপ হয়ে গেল। সাইমন একবার সাইফানের দিকে খালি তাকালো, কোনো কথা বলল না। এক সাংবাদিক খোঁচা দিয়ে বলল, আপনি কি বলতে চান 4 বছর এক ছাদের নিচে থেকেও কিছুই হয়নি? সাইমন ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে, চোখে ঝিলিক। আমি পুলিশ অফিসার, সংযম শব্দটার মানে জানি। একটু থেমে আবারও বলল, আর পুরুষত্ব প্রমাণ করতে আমাকে কোনো শিশুর দরকার হয়নি। এই কথা ঘরে শোরগোল। মাহবুব রশিদ আবার ফিসফিস করে, এসব কথা একটু কম বলো নির্লজ্জ ছেলে। এত নির্লজ্জ কথাবার্তা কবে থেকে শিখেছো? সাইমন পাশ ফিরে ফিসফিস করে ঠান্ডা স্বরে বলল, আব্বু, নির্লজ্জ কথাবার্তা না করলে যদি মানুষ জন্ম দিত তাহলে দুনিয়াতে আপনার অনেক সন্তানের জন্মাতো না।
মাহবুব রাশিদ জোরে কেসে উঠল। ভদ্রভাবে আমি একটা তোমার বাপ হই, এটা মাথায় রেখো। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে উত্তর দিল। সাইফান সঙ্গে সঙ্গে মাথা নিচু করলো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে রেখে সেও ফিসফিস করে উত্তর দিল। এইটা তো ঠিক বলেছো ভাইয়া। একটু থেমে আবারও বলল, আর আব্বু আমার বিয়েটাও তাড়াতাড়ি দাও, তোমার নাতি নাতনি নিয়ে মুখ দেখাতে চাই। এত দেরি করে ছেলেদের বিয়ে দিচ্ছ কেন? নারীবতী নিয়ে খেলার ইচ্ছে নেই নাকি? না দেখেই পটল তোলার ইচ্ছে আছে তোমার? কথাগুলো শেষ হতে মাহবুব রাশিদ ধীরে ঘুরে সাইফানের দিকে তাকালেন। এরপর নিজের মনে বিড়বিড় করতে লাগলেন। দুইটা ছেলে একবারে অসভ্য হয়ে গেছে, কার মতো এমন নির্লজ্জ হয়েছে আল্লাহ জানে। কথা শেষ হওয়ার আগে সাইফান আবার একটু সামনে ঝুঁকে মাথা ঢুকিয়ে ফিসফিস করে বলে উঠল, আব্বু তোমার মতোই নির্লজ্জ। চোখে মুখে বিন্দুমাত্র ভয় নেই। তুমি একটা সাধু না, সাধু হইলে আমরা এমন হইতাম না। তুমিও নির্লজ্জ, নটি বয়, আমরা সব জানি। এইবার মাহবুব রশিদ কিছু বললেন না, দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। রাগে নাকি অপমানে নাকি নিজের ছেলের কথায় নিজে আর পেরে না উঠে চেপে, কোনোটাই বোঝা গেল না। ওদের কথা বলার মধ্যে আরেকটা সাংবাদিক প্রশ্ন করলো আবার, 18 হওয়ার পর কেন তাকে গ্রহণ করলেন? সাইমন এবার গলা নরম করে, কারণ তখন সে নিজের সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি তাকে বলেছিলাম চাইলে চলে যেতে পারো। একটু থেমে আবারও বলল, সে যায়নি। আর শরীয়ত মতে আমাদের বিয়েটা জায়েজ, এটা ভুলে যাবেন না। সবকিছু নিয়ম শৃঙ্খলা মেনেই হয়েছে, সবকিছু প্রমাণ কাগজপত্রের সামনে তুলে ধরাই হচ্ছে। সাইমন আবারও বলল, আমি ভুল পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি আইন ভাঙিনি, নৈতিকতা ভাঙিনি। যারা অপবাদ দিতে চান তারা পুরো গল্প জানুন। চেয়ার ঠেসে উঠে দাঁড়ায়। এই কনফারেন্স এখানে শেষ। পুলিশ ফোর্স এগিয়ে আসে, সাংবাদিকরা চেঁচাতে থাকে। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর কেবিনে ঢুকতে ঠাস সাইফানের গালে সাইমনের হাত এসে পড়ে। সাইফান কিছু বুঝে ওঠার আগে ঠাস আরেকটা থাপ্পড়। এর পাশে ঘুরে তাকাতে দেখে মাহবুব রাশিদ দাঁড়িয়ে আছেন। সাইফান দুই গালে হাত চেপে ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। মাহবুব রাশিদ গম্ভীর গলায় বললেন, নেক্সট টাইম থেকে আমার সম্মানে ভদ্রভাবে কথা বলবা। আমি তোমার বাবা, এটা ভুলে যেও না। সাইমন আর এক মুহূর্ত দেরি করলো না, সাইফানের গালে আরেকটা চাটি বসিয়ে দিল। পরবর্তীতে আমার সামনে এত বেশি মুখ চালাবি না, নাহলে আমার হাত আরও চলবে, ছোট ছোটর মতো থাকবে। সাইফান দুই গালে হাত দিয়ে কান্না শুরু করলো। ন্যাকামো করে কাঁদতে কাঁদতে বলল, দেখছো কিরকম কথাবার্তা বলে? আমি নাকি ছোট বাল? আমার বিয়ের বয়স হয়ে গেছে, এতদিনে বিয়ে দিলে 3-4 বাচ্চার বাপ হতাম। এটা তোমাদের চোখে পড়ে না? হুদাই মারো আমাকে, আমি তো সঠিক কথাই বলি, ভুল কথাই বলি। আসলে ভালো মানুষের ভাত নেই, সঠিক কথার দাম নেই। রাজীব পাশে এসে সাইফানের কাঁধে হাত রাখলো, সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ভাই তুই এমনিতেও শয়তান, এত শয়তানি করিস না। শয়তানি করার জন্য আজ মার খাইলি, এখন আবার ঢং করছিস, তুই ভালো হবি না ভাই। সাইমন কেবিন থেকে বের হতে যাবে, ঠিক তখনই মাহবুব রাশিদ ডেকে উঠলেন। দাঁড়ান। সাইমন থেমে দাঁড়ালো। মাহবুব রাশিদ বললেন, তুমি নাকি আলাদা ফ্ল্যাটে শিফট করছো, বাসায় যাবে না বলছো, এগুলো কোন ধরনের পাগলামো? সাইমন ঠান্ডা গলায় উত্তর দিল, যা শুনেছেন সেটা ঠিক শুনেছেন। মাহবুব রাশিদ গলা শক্ত করে বললেন, তুমি যেখানে থাকতে চাও তোমার স্বভাবে আছে বাড়ি থেকে দূরে দূরে থাকা, কিন্তু আমার বৌমা আর আমাদের বাড়ির বংশধর, আমাদের বাড়ির রক্ত বাড়িতেই থাকবে। এই অবস্থায় বাসার মানুষ থেকেও দূরে রাখার কোনো মানেই হয় না। একটু থেমে আবারও বললেন, এটা নিয়েও মিডিয়াতে ইস্যু হবে। পাগলামো বুদ্ধি বাদ দাও, আজই বৌমাকে বাসায় নিয়ে আসো। শেষ কথাটা একটু নরম হলো। আজকে তোমার আম্মু অনেক টেনশনে আছে, অনেক কান্না করছে, তার জন্য হলেও। সাইমন আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বাবার দিকে আর তাকালো না। কেবিনের দরজার দিকে হাঁটতে হাঁটতে ঠান্ডা কিন্তু ভেতরে জমে থাকা অভিমান গলায় বলল, আমার বউ বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না, তাতে দেখাশোনা আমি ঠিক করতে পারবো। এক পা এগিয়ে আবারও থামলো, কণ্ঠ এবার একটু ভারী। আমার বউকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওই অবস্থায় তখন কোথায় ছিলে? ঘরে নিঃশব্দ নেমে এলো। সাইমন ধীরে ঘুরে তাকালো। আমার বউয়ের কিছু হয়ে গেলে তখন কি করতে? আমার বাচ্চার কিছু হয়ে গেলে তখন কি করতে? কণ্ঠ একটু কেঁপে উঠলো, কিন্তু সে নিজেই সামলে নিল। আমি কথা বাড়াতে চাই না বলেই যাচ্ছে।
এটুকু বলে সে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে মাহবুব রাশিদ ছেলের কথা শুনে প্রথমে একটু মুখটা শুকনো হয়ে গেল, পরবর্তীতে সাইমনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে, নকল করার ভঙ্গিতে বলে, এবার যেন আমার কাছে কান্না করতে করতে আসবে না। আব্বু, আমার বউ এনে দাও। কোথায় জানি না, কিভাবে জানি না। সাইমন থেমে গেল। এবার পুরোপুরি ঘুরে বাবার দিকে তাকালো, চোয়াল শক্ত, চোখে চাপা রাগ। তোমার বউকে ওইভাবে বাড়ি থেকে বের করে দিলে তুমি কি করতে? এক পা এগিয়ে এলো সে। আমার ভালো করে জানা আছে, নিজের বউর লেজ ধরে সারাক্ষণ থাকো, আর কোথাও যেতে দাও না। এত ব্যস্ততার মতো দিন শেষ ওই বউয়ের কাছে গিয়ে হাজির হও। একটু থেমে ঠোঁট বাঁকিয়ে বলল, আর আমাকে সে শেখাও। আর তোমার বউকে ওই রকম করে ভ্যানিশ করে দেই, তখন দেখবো কি করো। গলার স্বর এবার তির্যক। একই ডায়ালগ তুমিও দিতে আসবে। মাহবুব রাশিদের মুখটা একেবারে চুপসে গেল, যেন কেউ ভেতর থেকে বাতাস বের করে দিয়েছে। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দাঁতের ফাঁক দিয়ে বিড়বিড় করতে লাগলেন, অসভ্য ছেলে একটা, ঘাট তারা ছেলে। এই ফাঁকে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা সাইফানা নিজেকে ধরে রাখতে পারল না। সাইমানের কথাগুলো শুনে শব্দ করে হেসে দিল। হাসিটা শেষ হওয়ার আগেই ঠাস আরেকটা থাপ্পড় এসে পড়ল ওর গালে। সাইফান চমকে উঠে দুই গালে হাত দিয়ে সামনে তাকাতে দেখলো মাহবুব রাশিদ রাগে জল জল চোখে ওর দিকে তাকিয়ে আছেন। এক সেকেন্ডে নীরবতা, তারপর হঠাৎ করে সাইফান গলা ফাটিয়ে কান্নার মতো করে চিৎকার করে উঠল, আমার গালটা কি শাহবাগের মোড় পাইছো নাকি, যখন তখন ওইখানের মতো আন্দোলন শুরু করে দিচ্ছ? কথার সাথে সাথে হাত নাড়াতে লাগলো। একের পর এক থাপড় বের হয়ে যাচ্ছে আমার গালে। আমি ফর্সা মানুষ, গাল লাল হইলে সবাই বুঝে যায় থাপ্পড় থাপ্পড় কিছু খাইছি। তার উপর এমন মারো যে গালে দাগ বসে যায়। তোমাদের জন্য এখন মনে হচ্ছে আমি কালো হইলেই ভালো হতো। কেউ বুঝতো না আমার গালে মার খাওয়ার ছাপ। হাত দিয়ে গাল চেপে ধরে আরো জোরে বলল, মান সম্মান এমনিতেই যায়, তার উপর এই ফর্সা গালে লাল ছাপ, একদম লাইভ প্রমাণ। কোথায় এখন বই লিপস্টিকের দাগ থাকবে তা না, তোমাদের চরের দাগ। ছে। রাজীব পাশ থেকে মুখ চেপে হাসি আটকাতে চেষ্টা করছিল, শেষে আর পারল না, কাঁধে হাত রেখে বলল, ভাই থাম, শয়তানি কম কর। শয়তানি করিস বলে আজ তোর এই অবস্থা। একটু ঝুঁকে ফিসফিস করে যোগ করলো, এখন আবার ঢং করছিস? তুই ভালো হবি না ভাই, চুপ কর, না হলে এখন আবার থাপ্পড় পড়বে তোর গালে। সাইমন অন্য কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মাহবুব রাশিদ ছেলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাজীব আর সাফওয়ান, দুইজন ওদের দেখাশোনা করবা। তোমার ঘাট তারা ছাড়ের একটু খেয়াল রেখো। জি স্যার। রাজীব উত্তর করলো। তারপর রাজীব সাইফানের হাত ধরে কেবিনেট থেকে বেরিয়ে গেল। সাইমন ফ্ল্যাটে এসে দরজা খুলে ভিতরে ঢুকতে চোখে পড়লো একজন গৃহকর্মী কাজ করছে। ঘরে হালকা শব্দ। সাইমন একবার চারিপাশে তাকালো, নাফিসা কোথায়? চোখ আপনা আপনি খুঁজে নিল ওকে। বসার ঘর, ডাইনিং, কোথাও নেই। আর কিছু না ভেবে সোজা বেডরুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজাটা ভেজানো মতো ঠেলা দেওয়া, হাত দিতেই খুলে গেল। সাইমন ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। ঘরটা শান্ত, শুধু শ্বাস প্রশ্বাসের হালকা শব্দ। বিছানার দিকে তাকাতেই সাইমন থমকে গেল। ওর পিচ্চি বউটা গভীর ঘুমে ডুবে আছে নিজের আরামে। সাইমনের একটা টি শার্ট গায়ে জড়িয়ে, যেটা ওর জন্য একটু বড়, তাই ঘাটটা ঢিলে ঢালা হয়ে নেমে এসেছে। কম্বলটা নেমে গেছে হাঁটুর দিকে। ঘুমের মধ্যে নাফিসার মুখে এক ধরনের নিশ্চিন্ততা, মুখটা ঘুমন্ত, মুখটা নরম, চোখের পাপড়ি বন্ধ, ঠোঁট একটু ফাঁক। ওকে দেখে সাইমনের বুকের ভিতর জমে থাকা সারাদিনের ক্লান্তি ধীরে ধীরে গলে যেতে লাগলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল, শব্দ হলে ওর ঘুম ভেঙে না যায়। বিছানার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, তারপর খুব সাবধানে নাফিসার কপালের উপর ঝুঁকে পড়ল। আঙ্গুল দিয়ে ওর কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। স্পর্শটা এতটাই নরম যে নাফিসা শুধু নড়ে চড়ে উঠল, পুরো জাগলো না। সাইমন একটু নিচু হয়ে ওর গলার কাছে মুখ নামালো, গলায় মুখ গুজে ধরে রাখলো কিছুক্ষণ। কিছু বলল না, শুধু নিঃশ্বাস নিল। এই গন্ধটা, এই উষ্ণতাটা ও নিজের ঘর। হঠাৎ নাফিসা নড়ে চড়ে উঠে পড়ল। ঘুম ভাঙার আগে চোখ আধা খোলা হয়ে গেল, তারপর হঠাৎ বসে পড়ল। ডিএসপি সাহেব। চোখ দুটো এখনো ঘোরে ভরা। সাইমনের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। ঘুম ভেঙে দিলাম? গলা নরম। নাফিসা কিছু না বলে শুধু তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে একটু সময় লাগছে। সত্যি সে সামনে দাঁড়িয়ে আছে। আপনি কখন আসছেন? কণ্ঠে হালকা অভিমান। এই তো একটু আগে। সাইমন বিছানার কিনারে বসে পড়ল। নাফিসা ধীরে ধীরে নিজের চারপাশটা দেখে নিল, তারপর হালকা হাসলো। সারাদিন খুব বোরিং ছিল। সে কথা বলতে বলতে পাশ ফিরল। আপনি এইখানে রেখে চলে গেলেন, পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখেছি, ভালো লাগেনি। এভাবে আমি অভ্যস্ত না।
একা থাকতে পারবো না, সবার সাথে থাকতে চাই আমি। একটু থেমে বলল। সবাইকে খুব মিস করছিলাম। সাইমন চুপ করে শুনছিল। বুকের ভেতর কোথাও একটা খচখচ করে উঠল। নাফিসার একা ভালো লাগছিল না, সেজন্য পুরো বাড়িটা ঘুরে দেখার পর আলমারির কারবার্ড খুলে সাইমনের অনেক জামা আছে, একটা পরে নেয়। তার পুরুষের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কখন ঠিক ছিল না। নাফিসা কথাটা বলে একটু নড়ে চড়ে বসলো, সেই সাথে টি শার্টটা হাঁটুর উপরে উঠে গেল, আরো একটু এলোমেলো হয়ে গেল সবকিছু। সেদিকে তাকিয়ে সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো। নাফিসার ধ্যান ভেঙে গেল, দেখলো সাইমন খুব গভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সাইমন হাত বাড়িয়ে নাফিসার মুখটা দু হাতে ধরলো খুব আলতো করে, যেন ভেঙে যাবে এমন কিছু। তারপর ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। একটু থেমে আবার নাফিসা চমকে গিয়ে বিছানার চাদরটা খামচে ধরল, নিঃশ্বাস ভারিয়ে উঠল, চোখ তুলে সাইমনের দিকে তাকিয়ে রইল। সাইমন ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে এলো, ওর অধরে নিজের অধর মিশিয়ে দিল। দীর্ঘ চুমু দেওয়ার পর শার্টের বোতাম খুলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নাফিসাও ভারী শ্বাস নিচ্ছে, চোখ তুলে সাইমনের দিকে তাকিয়ে আছে। সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এসে তার পেটের উপর হাত রাখলো, পেটের উপর আলতো করে চুমু আঁকিয়ে ফিসফিস করে বলল, শোনো বাবু, তুমি যেই হও, বাবার কথা শুনছো? প্লিজ তাড়াতাড়ি এসো। তোমার পেচ্ছি মাম্মাকে বাবা ঠিক করে আদর করতে পারছে না, শুধু তোমার জন্য। তুমি বাবার ভালো বাচ্চা হবে, বাবা মায়ের রোমাঞ্চের মাঝে কখনো বাধা হবে না। তাড়াতাড়ি চলে আসো, বাবা তোমার অপেক্ষা আছে। সাইমনের কথা শুনে নাফিসার চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য মাথার ভিতর যেন কিছুই কাজ করলো না। এই লোকটা কি বলছে, একদম পাগল হয়ে গেল নাকি? সাইমনের দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে বলল, আপনি আপনি কি সব বলছেন? বলেই নাফিসা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সাইমনের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এইভাবে আমাকে সিরিয়াস করছে ইচ্ছা করে, তাই না? জানো আমি কিছু করতে পারবো না। একটু থেমে গলা নামিয়ে চোখ করল। এমন কেন করলে বউ? এখন তো ইচ্ছে করছে তোমাকে আমার নিচে ফেলে আদরে আদরে পিষে ফেলে। নাফিসা নিজের দিকে তাকালো, ঢোক গেল, বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে বলল, আমি এখনই চেঞ্জ করছি। সাইমন হেসে ফেলল। এখন চেঞ্জ করে কি করবে? এক ধাপ এগিয়ে এসে বলল, আমার ভেতরে যে আগুন জ্বালালে তাতে তো সব জ্বালিয়ে দিয়েছ বউ। এখন আগুন নিয়ে ভাবো কিভাবে সামলাবে। বলেই আলমারি থেকে নিজের জামা কাপড় তুলে নিল, ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। দরজার কাছে গিয়ে পিছনে ফিরে নাফিসার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করো, নাহলে তোমার ডিএসপি সাহেব শাওয়ার নিয়েও রোমান্সের জ্বালা মেটাতে পারবে না। এই কথা বলে সাইমন ওয়াশরুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। নাফিসা একা দাঁড়িয়ে রইল, মুখটা টমেটোর মতো লাল। লজ্জা তাকাতে পারল না ঠিক মতো। তাড়াতাড়ি করে নিজের কাপড়গুলো চেঞ্জ করলো। আয়নার দিকে তাকিয়ে আল্লাহ, এই মানুষটা কি করে কি যে করে। ওয়াশরুম থেকে শাওয়ারে শব্দ ভেসে আসছে। নাফিসা আর এক সেকেন্ডও ঘরে থাকতে পারল না, চুপি চুপি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সাইমন ওয়াশরুম থেকে বের হলো, গায়ে শুধু একটা ট্রাউজার, চুল ভেজা। রুমে তাকিয়ে থমকে গেল। নাফিসা নেই, ভ্রু কুচকে গেল। এখন আবার কোথায় গেল? ড্রয়িং রুমের দিকে এগুতেই দেখলো রাজীব আর সাইফান বসে আছে সোফায় গা এলিয়ে। আর কিচেনের দিকে তাকিয়ে দেখলো নাফিসা কফি বানাচ্ছে। সাইমন মেজাজ মুহূর্তে খারাপ হয়ে গেল। এইখানে কি তোদের? গলার স্বরটা একটু উঁচু করে বলল। কেন আসছে সেখানে? সাইফান চোখ বড় বড় করে মুখ খা করে বলল, কি বলো কি ভাই, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এত বড় অপমান! নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। তারপর আবারও বসে পড়ল। থাক, একটু পর চাটা খেয়েই যাই। রেস্ট নেই। সারাদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। হ্যাঁ, এখন ভাবছি এখানে থেকে তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে কি করব? বাড়ি বউ নেই তো যে গিয়ে একটু বউকে আদর করব। আহা, আমার পোড়া কপাল! বলে আহাজারি করতে লাগলো। রাজীব হেসে ফেলে মাথা নেড়ে বলল, ভাই নাটক বাদ দে, কফি খেয়ে যাই। যাব মানে? আমি এখানেই থাকবো, আর কি করার আছে করুক। সাইফান সোফার উপর সোজাভাবে শুয়ে পড়ল, রাজীবের কোলে মাথা রেখে। সাইমন বিরক্ত চোখে তাকালো দুজনার দিকে, তারপর কিচেনের দিকে গিয়ে নাফিসাকে ধমক দিল। তোমাকে আমি কিচেনে যেতে বলেছি অবস্থায় এত বাকনামো করতে কে বলেছে? নাফিসা চমকে উঠল, মাথা নিচু করে মিনমিন করে বলল, ভাইয়ারা এসেছে, আমি শুধু কফি। চুপ! এক কথায় থামিয়ে দিল সাইমন। নাফিসার চোখে পানি চলে এলো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সবাই মিলে একসাথে খেতে বসলো। টেবিলে খাবার সাজানো হলো। নাফিসা চুপচাপ বসে আছে, চোখ তুলে কারো দিকে তাকাচ্ছে না। সাইমন নিজের প্লেট টানার বদলে নাফিসার প্লেট নিজের দিকে টেনে নিল, হাতে খাবার তুলে ওর দিকে বাড়িয়ে দিল। খাও। নাফিসা মাথা নেড়ে ফিসফিস করে বলল, না, ওদের সামনে। কি সমস্যা? গলা কড়া হয়ে গেল।
খাচ্ছ না কেন? রাজীব আর সাইফান একে অন্যের দিকে তাকিয়ে হাসি চেপে রাখছে। নাফিসার গাল আবারও লাল হয়ে গেল। মনে মনে সাইমনকে হাজারটা কথা শোনালো। এই মানুষটা আমার লজ্জা দিয়ে মেরে ফেলবে একদিন। তবু মুখে কিছু না বলে চুপচাপ খেতে লাগলো সাইমনের হাতে। সাইমন নিজ হাতে তুলে তুলে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি একই সাথে নিজেও খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে নাফিসা উঠে যেতে চাইলে সাইমন শান্ত গলায় বলল, বসো। নাফিসা উঠতে গিয়েও থেমে গেল। চোখ নামিয়ে আবারও চেয়ারে বসলো। মুহূর্তখানিক নীরবতা। হঠাৎ করে সাইমন উঠে দাঁড়ালো। কিছু বোঝার আগে নাফিসার হাতটা ধরে টান দিল। নাফিসা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এক ঝটকায় তাকে কোলে তুলে নিল সাইমন। আহ! গলা কাঁপলো নাফিসার। চুপ। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল সে। হাঁটতে লাগলো নিজেদের ঘরের দিকে। নাফিসার এক হাত সাইমনের ঘাড়ে, অন্যটা অজান্তে ওর বুকের কাপড় চেপে ধরেছে। মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ড্রয়িং রুমে বসে থাকা সাইফান আর রাজীব হা করে তাকিয়ে রইল। এটা কি লাইভ সিরিয়াল নাকি? সাইফান ফিসফিস করে বলল। ঠিক তখনই সাইমন পেছনে ঘুরে তাকালো। চাঁদনি, কালকে বলিস তোদের রুম পরিষ্কার করে দিতে। এক নিঃশ্বাসে বলে ফেলল। চাঁদনি, কালকে বলিস তোদের রুম পরিষ্কার করে দিতে। যার যে রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়বে। আমাকে কোনো রকম জ্বালালে তুলে আছাড় মেরে বাড়ি থেকে বের করে দেব, মনে থাকে যেন। বলে আবারও সামনে ঘুরে হাঁটা দিল। সাইফান ঠোঁট বাঁকিয়ে মুখ ঘুরিয়ে নিল। নিজের সাথে বিড়বিড় করলো। জানি না মেয়েটার কি অবস্থা করে ছাড়ে। বলো দেখি রাজীব ভাই, দেখেছো আমাকে অপমান করে কেন? আমার মতো ভদ্র মানুষ আর একটাও পাওয়া যাবে? রাজীব হেসে ফেলল। না ভাই, তোর মতো ভদ্র ছেলে দুনিয়াতে একটাও মিলবে না। ওয়ান পিস ভাই তুই। সাইফান চোখ সরু করে তাকালো। তুমি আমাকে অপমান করছো না তো? না রে, প্রশংসা। রাজীব হেসে চেপে বলল। ভেবে নিলাম ভাই। নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো সাইফান। রাজীব হাত নেড়ে দিল। আমি গেলাম। আমার জানেমান বউটার সাথে সারাদিন কথা হয়নি, একটু কথা বলবো। সাইফানও হাত নেড়ে বলল। হ্যাঁ হ্যাঁ যাও, দেখি আমি রুমে গিয়ে আমার আনরোমান্টিক চশমাপাকে ফোন দিয়ে একটু রোম্যান্স করতে পারি কিনা। ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল। ঘরের দরজা বন্ধ করে সাইমন নাফিসাকে নামিয়ে দিল না। সোজা ব্যালকনির দিকে এগুলো। ব্যালকনিতে ঝুলছে কাঠের দোলনাটা, নরম কুশনে মোড়া। বাতাসেও চাদর আলতো আলতো দুলছে। সাইমন ধীরে নাফিসাকে নিজের কোলে বসিয়ে দিল দোলনার উপর। নিজে বসে ওকে সামনের দিকে টেনে নিল। এখনো তার গায়ে শুধু ট্রাউজার। দোলনাটা হালকা দুলছে। নাফিসা মাথা নিচু করে বসে আছে। কফি বানাতে গিয়েছিলে কেন? হঠাৎ জিজ্ঞাসা করলো সাইমন। গলা নরম। নাফিসা একটু থেমে বলল, ভাইয়ারে এসেছে, খালি হাতে বসে থাকলে খারাপ লাগছিল। সাইমন উত্তর দিল না। এক হাত ধীরে নাফিসার পেটের উপর রাখলো। ছোট্ট নরম একটা উঁচু ভাব। সেই স্পর্শে নাফিসা কেঁপে উঠল। এখানে নিজের সাথেই বলল সাইমন। এখানে একটা প্রাণ আছে, ভাবলে এখনো অবাক লাগে। নাফিসা ধীরে চোখ তুলল। হ্যাঁ। সাইমন নিজের হাত নাফিসার পেটের উপর খুব যত্নে বুলিয়ে দিচ্ছে। নাফিসা মাথাটা সাইমনের বুকে ঠেস দিয়ে চুপচাপ বসে আছে। সাইমন ধীরে কপালে চুমু দিল। তারপর নরম কণ্ঠে গানটা শুরু করলো। সাইমন গুনগুন করে, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত বারাও দুহাত। নাফিসা চোখ বন্ধ করে স্বর শুনে। তার হাতটা সাইমনের হাতের সাথে মিশে আছে। দোলনাটা হালকা দুলছে। সাইমন আরেকবার মাথা নিচু করে নাফিসার কপালে চুমু দিল। তার হাতে এখনো নাফিসার পেটের কোমল বুলানো। নাফিসা হালকা করে সাইমনের হাত ছুঁয়ে উত্তর দেয়। নাফিসা আরেকবার তার হাত সাইমনের হাতে রেখে মাথা বুকে ঠেসে দিল। সাইমন নরমভাবে নাফিসার পিঠের দিকে হাত বুলিয়ে গান শেষ করলো। সুখে নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল। সকালের আলোটা আজ বেশ নির্লজ্জভাবে ঘরে ঢুকে পড়েছে। জানালার ফাঁক গলে রোদের নরম রেখা বিছানার চাদরের উপর ছড়িয়ে আছে। পর্দা নড়ছে হালকা বাতাসে। সাইমন অনেকক্ষণ পর চোখ খুলল। ঘড়িতে তাকিয়ে হালকা ভ্রু কুঁচকে গেল। বেশ বেলা হয়ে গেছে। তবু আজ কোথাও যাওয়ার তাড়া নেই। দীর্ঘদিন ছুটি নিয়েছে সে। নাফিসা পাশে ঘুমিয়ে। ঘুমের মধ্যেও তার মুখটা শান্ত। সাইমন আলতো করে তার দিকে ঝুঁকে তাকালো। বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি। নাফিসাও ধীরে ধীরে চোখ মেলে। প্রথমে বুঝতে পারে না সকাল না দুপুর। জানালার আলো দেখে বুঝে যায় ঘুমটা বেশ লম্বা হয়েছে। সে পাশ ফিরে সাইমনের দিকে তাকিয়ে হালকা হাসলো। কয়টা বাজে? নাফিসার গলা ঘুম ঘুম। সময় নিয়ে ভাবার দরকার নেই। সাইমন নরম গলায় বলল। আজ আমরা রুমেই থাকবো। নাফিসা কিছু বলল না, শুধু চুপচাপ আবারও চোখ বন্ধ করলো। অন্যদিকে সাইফান ডাইনিং
রুমে গায়ে শুধু 3/4 প্যান্ট, খালি গা, এক হাতে কফির মগ আর এক হাতে মোবাইল। সোফার উপর হেলান দিয়ে বসে আছে, কফিতে চুমুক দিতে দিতে চারিপাশে তাকালো। বেশ বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, রান্নাঘর ফাঁকা, টেবিল পরিষ্কার। রাজীব সকাল সকাল উঠে খেয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, সেও ছুটি নিয়েছে। স্যারের সাথে সাথে পুরো বাসাটাই যেন আজ একটু ঢিলে ঢালা। সাইফান গা এলিয়ে দিয়ে কফির শেষ চুমুকটা নিল। এমন সময় টিং টং কলিং বেলের শব্দে সাইফান চমকে উঠল, ভ্রু কুচকে এদিক ওদিক তাকালো, কাউকে দেখলো না। এত সকালে আবার কে? নিজেই বিড়বিড় করে বলল। কফির মুখটা টেবিলে রেখে উঠে দরজার দিকে গেল। দরজা লক খুলে দরজা খোলার মুহূর্তে একেবারে ঝাঁপিয়ে পড়ল একদল মানুষ। জারিন, আশা, রিদওয়ান, রাহিল, রুহি আর রায়হান হুলস্থুল করে ঢুকে পড়ল ভেতরে। এই 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 বলার আগে সাইফান ভারসাম্য হারিয়ে চিৎপটাং হয়ে মেঝেতে পড়ে গেল। ও আল্লাহ গো, ও মাগো! মাজা ধরে কাতর গলায় চিৎকার করে উঠল সাইফান। এই সব বানরের দল কোথা থেকে ঢুকে যাচ্ছে বাসায়? আমার মাজাটাও ভেঙে দিল রে। ওরা সবাই একসাথে থমকে তাকালো, তারপর মুহূর্তেই হেসে ফেললো। সাইফান মাজা চেপে ধরে কষ্ট করে উঠে দাঁড়ালো, মুখটা বিকৃত করে জোরে জোরে ডাকতে লাগলো, ভাই, এ ভাই, সাইমন ভাই, আমার মাজা ভেঙে দিল এরা, কই তুমি? তারপর আবারও বলে উঠল, মাজা ভেঙে গেলে আমি ঠিক করে বাসর করতে পারবো না তো ভাই। এই কথা শুনে ওদের হাসি আরো বেড়ে গেল। সাইফান জারিনের দিকে কটমট করে তাকিয়ে বলল, এই শালি চশমা, তুই হাসছিস কেন? তোর ওই কপাল পূর্বে আমার মাজা গেলে তোর লস। বাসর শুরু করার আগে উইকেট পড়ে যাবে। জারিন সঙ্গে সঙ্গে রেগে গেল, চোখ বড় বড় করে বলল, মুখে লাইসেন্স ঠিক করো, এখানে সবাই আছে, ছোট বাচ্চারাও আছে। সবাই ওদের দুজনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পরিস্থিতিটা আরো বিব্রতকর হয়ে উঠল। এই সুযোগে রায়হান সাইফানের দিকে এগিয়ে এসে হালকা ঠাট্টা সুরে বলল, তাহলে তলে তলে টেম্পো চালাচ্ছিস দুইটা? হাসতে হাসতে পাশে দাঁড়ালো। কি রে, কি চলে এখানে? জারিনকে সঙ্গে সঙ্গে রিশা আর রুহি হাত চেপে ধরলো। লজ্জায় মাথা নিচু করে ফেললো জারিন। সাইফানও লজ্জা পর ভান করে বলল, ভাই, তুমি আর রুহি যেরকম তলে তলে টেম্পো চালিয়ে এখন বিয়ে করেছো, ঠিক সেই রকম ভাবেই। রায়হানের মুখটা মুহূর্তে চুপসে গেল, সে কিছু বলল না, শুধু কাশির ভান করলো। ঠিক সেই সময় রুমের দরজা খুলে বেরিয়ে এলো সাইমান আর নাফিসা। নাফিসাকে দেখা মাত্রই ওদের সবার চোখ চকচক করে উঠলো। একসাথে প্রায় সবাই এগিয়ে আসতে লাগলো। ভাবি, কেমন আছো? একসাথে সবাইকে এগিয়ে আসতে দেখে সাইমান এক হাত তুলে কঠিন গলায় বলল, স্টপ। সবাই থেমে গেল। ঘরটা হঠাৎ শান্ত হয়ে এলো। নাফিসা একটু অবাক হয়ে তাকিয়ে রইল, আর সাইমান ধীরে পায়ে সামনে এগিয়ে এসে সবার দিকে তাকালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।